সাসপেন্সের জগতে আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠান সোর্স অফ সাসপেন্স। আজ আপনারা শুনবেন পল্লব পারিয়ার অনুবাদিত মাইলস জে ব্রুয়ারের রচিত সায়েন্স ফিকশন গল্প লেডি অফ দ্য অ্যাটম। একজন প্রফেসর কিভাবে তার কল্পনার জগৎকে বাস্তবে পরিণত করেন এবং শেষ পর্যন্ত তার পরিণতি কি হয় জানতে হলে শুনুন আমাদের আজকের গল্প। শুরু হচ্ছে লেডি অফ দ্য অ্যাটম। যখন প্রফেসর গ্রিমের সমস্ত কাজ শেষ হবার পর ল্যাবরেটরি থেকে বাড়ি যাওয়ার সময় হয়, তখন তার মনটা অত্যন্ত ভারাক্রান্ত হয়ে ওঠে। তিনি তার প্রিয় যন্ত্রপাতিগুলোকে ছেড়ে বাড়ির দিকে যেতে কিছুটা দ্বিধাবোধ করেন প্রত্যেক দিন। নিত্যসঙ্গী মেশিনগুলোকে সারাদিন পর আবার যথাস্থানে গুছিয়ে রেখে ল্যাবের দরজা বন্ধ করে বাড়ির দিকে ধীর গতিতে হাঁটতে থাকেন। সারাদিন তিনি তার ল্যাবরেটরিতেই কাজ করেন। প্রফেসর গ্রিম ছিলেন একজন অত্যন্ত প্রখর বুদ্ধিদীপ্ত এবং ধৈর্য সম্পন্ন ব্যক্তিত্ব। তার ল্যাবরেটরির ঘরটা ছিল বেশ বড়। ঘরের মাঝখানে ছিল একটা প্রকাণ্ড ইন্টিগ্রেশন মেশিন, যেটা ছিল তার নিজের হাতে বানানো। তার সেই মেশিনটির চারপাশে তিনি পেন্সিল আর কিছু সাদা কাগজ নিয়ে ঘন্টার পর ঘন্টা পায়চারি করতেন, আর মস্তিষ্কপ্রসূত ক্যালকুলেশনগুলো সেই কাগজগুলোতে লিখতে থাকতেন। তাকে আর 5টা সাধারণ মানুষের সঙ্গে কখনোই তুলনা করা যায় না। তার হাঁটতে হাঁটতে পায়ে ব্যথাও করতো না, ইকুয়েশনগুলো লিখতে লিখতেও তার হাতে ব্যথা করতো না, আর অনবরত ওই বিজ্ঞান ভিত্তিক জটিল চিন্তা ভাবনাগুলোর কারণে তিনি মানসিকভাবেও কখনোই বিচলিত হয়ে পড়তেন না। অর্থাৎ পরিষ্কারভাবে বললে বলা যায়, তিনি যতক্ষণ তার কাজের মধ্যে থাকতেন ক্লান্তি তাকে ছুঁতেও পারত না। তিনি এইভাবেই তার কাজের একাগ্রতার মাধ্যমে আগামী আবিষ্কারের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছিলেন। তার ল্যাবরেটরিটি ছিল একটি পাহাড়ি ঝর্ণার ধারে। সেই ঝর্ণার নিচে তিনি একটা ছোট্ট টারবাইন বসিয়েছিলেন, যেটা থেকে তৈরি হতো পর্যাপ্ত বিদ্যুৎ, এবং সেই বিদ্যুৎ শক্তির জেরেই তার আন্তঃপারমাণবিক পদার্থবিদ্যার গবেষণার কাজ কখনোই বাধাপ্রাপ্ত হয়নি। তিনি কখনোই চাননি কাজের সময় কোনো রকম অহেতুক পরিস্থিতির মুখোমুখি হতে। তাই তিনি সরকারি বিদ্যুৎ ব্যবস্থার ওপর কোনো রকম ভরসা না রেখে নিজেই নিজের বিদ্যুৎ তৈরি করতেন। অবশেষে সূর্যাস্তের পর সন্ধ্যা নেমে এলে তার চোখে মুখেও একটা নিরুৎসাহিত অভিব্যক্তি ফুটে উঠত। পেন্সিল, নোটবুক সহ আরো বিভিন্ন ছোটখাটো যন্ত্রপাতিগুলো তিনি ধীরে ধীরে গুছিয়ে রাখতে শুরু করে দিতেন। ল্যাবের দরজা বন্ধ করে বাড়ি ফেরার সময়টুকু তার নিজেকে খুব একা মনে হতো। তিনি ধীরে ধীরে রাস্তার দিকে নেমে আসতেন। ওই সময়টা তাকে দেখে মনে হতো কোনো জ্ঞান বুদ্ধি সম্পন্ন বিজ্ঞানী নয়, কোনো এক উদ্ভ্রান্ত শ্রমিক শ্রেণীর কোনো কর্মচারী দিন শেষে বাড়ি ফিরছে। একদিকে কিছুটা ঝুলতে থাকা শার্ট, বেশ কয়েকদিনের না কামানো খোঁচা খোঁচা দাড়ি, অন্যমনস্ক হয়ে কিছু ভাবতে ভাবতে পথ চলা দেখে বাস্তবে কি বোঝা যায় তিনি তার গবেষণার প্রতি কতখানি নিমজ্জিত আছেন। কিন্তু প্রফেসর গ্রিম এতটাও নিরস নির্জীব মানুষ নন। তার মধ্যেও এক কল্পনাপ্রবণ প্রেমিক লুকিয়ে আছে। বাড়ি ফেরার পথে সিনেমা হলটার সামনে তিনি দাঁড়িয়ে পড়েন। সিনেমা হলের বাইরে লাগানো বিশাল পোস্টারটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। সারাদিনের কাজের চিন্তাগুলো মাথা থেকে সরে গিয়ে ঠোঁটের কোণায় হালকা যেন একটা হাসি ফুটে ওঠে। একজন ঝলমলে পোশাক এবং মাথায় কাউবয় হ্যাট পরিহিত সুঠামদেহী সুদর্শন নায়ক তার বাম হাতের বাহুতে সুন্দরী নায়িকাকে জড়িয়ে আছে, এবং ডান হাতে একটা বিশাল তলোয়ার বিদ্যমান। পোস্টারটা দেখে প্রফেসর গ্রিম চোখ বন্ধ করে নায়কের জায়গায় নিজেকে কল্পনা করতে শুরু করলেন। কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়েই নায়কের মতো কিছুটা অঙ্গি ভঙ্গি করার চেষ্টা করলেন। হাতের মাঝে অদৃশ্য নায়িকাকে কিছুক্ষণ কল্পনা করলেন। তারপর বাস্তবের মাটিতে আবার নেমে এলেন। মাটির দিকে তাকিয়ে কিছুটা সামনের দিকে ঝুঁকে তিনি বাড়ির দিকে হাঁটতে লাগলেন। কিছুটা হাঁটার পর তিনি দেখলেন এক যুবক যুবতী হাতে হাত ধরে নিজেদের মধ্যে অনর্গল কথা বলতে বলতে এগিয়ে আসছে। প্রফেসর গ্রিমের সেই দিকে তাকিয়ে নিজের হাঁটার গতি কিছুটা কমে গেল। একটু পরে ওই দুজন যুবক যুবতী কথা বলতে বলতে প্রফেসরকে ছাড়িয়ে উল্টো দিকে চলে গেল।
প্রফেসর ঘাড় ঘুরিয়ে ওদের দিকে তাকালেন একবার। মনের ভিতরকার সেই লুকোনো প্রেমিক মনোভাব আবার যেন কিছুটা জেগে উঠল। ওই ছেলেটার জায়গায় নিজেকে কল্পনা করতে লাগলেন কিছুক্ষণ। তারপর আবার বাড়ির পথে চলতে শুরু করলেন। পরিশ্রান্ত অবস্থায় বাড়ি ফিরলেন তিনি। তার স্ত্রী তাকে স্বাগত জানালো। প্রফেসরের স্ত্রীকে দেখলে বোঝাই যায় উনি একজন অভিজাত জীবনযাপনে অভ্যস্ত নারী। সূক্ষ্ম কারুকার্য করা দামি গাউন, সুগন্ধি আতরের গন্ধ, গলায় সোনার নেকলেসের ওপর ছোট ছোট হীরের উপস্থিতি তার আভিজাত্যকেই উপস্থাপন করে। ওয়েলকাম ডিয়ার, তুমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে নাও, দেরি করো না প্লিজ। প্রায় একটু জোর করেই ওয়াশরুমের দিকে প্রফেসরকে পাঠিয়ে দিলেন তার স্ত্রী। এই ঘটনা কয়েকদিন অন্তর অন্তরই ঘটতে থাকে। আগেই বলা হয়েছে প্রফেসরের স্ত্রী অভিজাত জীবনযাপনে অভ্যস্ত। বিভিন্ন অভিজাত ক্লাবে আর পার্টিতে তার আনাগোনা বিদ্যমান। শহরের বিভিন্ন ধনী পরিবারের সাথেও তার বন্ধুত্ব নিহাত কম নয়। বলাই বাহুল্য, প্রফেসরের স্ত্রী তাদেরকে নিজের বাড়িতে মাঝে মধ্যেই ডিনার করার আমন্ত্রণ জানিয়ে থাকেন, যার ফলে প্রফেসরের ইচ্ছে না থাকলেও স্ত্রীর সাথে ডিনার টেবিলে বসে অতিথিদের সঙ্গ দিতেই হয়। ডিনারের পরও খোশ গল্প আরও অনেকক্ষণ চলতে থাকে, কিন্তু প্রফেসর খাওয়া দাওয়া শেষ করেই ঘুমোতে চলে আসেন, কারণ তাকে সকালে উঠেই ল্যাবরেটরিতে ছুটতে হবে। তার স্ত্রী অতিথিদের বিদায় দিয়ে মাঝরাতে ঘুমিয়ে প্রায় দুপুর বেলায় ঘুম থেকে ওঠেন। এটা তাকেই শোভা পায়, কারণ প্রফেসরের অগাধ টাকায় ফুর্তি করে বেড়ানো ছাড়া তার তো আর কোনো চিন্তাই মাথায় নেই। কিন্তু প্রফেসরের ফুর্তি করার সময় নেই, ইচ্ছেও নেই। তিনি তার গবেষণার কাজেই ব্যস্ত। তিনি বাড়িতে থাকলেও তার মন কিন্তু ল্যাবের টেবিলে রাখা কাগজগুলোর ওপর লেখা ওই ইকুয়েশনের দিকেই পড়ে থাকে। বর্তমানে স্ত্রীর সাথে প্রফেসরের সামান্য যে কথাবার্তা হতো সেটাও প্রায় কমে এসেছে। তাই স্ত্রী মাঝে মধ্যেই অল্প বিস্তর রাগারাগি করে। আসলে প্রফেসর তার স্ত্রীর লাইফস্টাইলের সাথে নিজেকে মানিয়ে নিতে পারেননি। তার স্ত্রী মাঝে মধ্যেই রেগে যান যখন প্রফেসর তার সাথে পার্টিতে যেতে চান না। তার স্ত্রী মাঝে মধ্যেই রেগে যান যখন প্রফেসর তার স্ত্রীর সাথে শপিং এ যেতে চান না। তার স্ত্রী মাঝে মধ্যেই রেগে যান যখন প্রফেসর অতিথিরা থাকা অবস্থায় ঘুমোতে চলে যান। তার স্ত্রী মাঝে মধ্যেই রেগে যান যখন প্রফেসর তার স্ত্রীর জন্মদিন ভুলে যান। আরো কত যে অভিযোগ আছে তা বলে শেষ করা যাবে না। তবে স্ত্রীর একটা ডায়লগ শুনতে শুনতে প্রফেসরের এখন মুখস্থ হয়ে গেছে। আমার জন্য তোমার কোনো দিনই সময় হয় না। আমি ওই একদিন তোমার ওই ল্যাবে যাব আর তোমার ওই ফালতু মেশিনগুলোকে ভেঙে দিয়ে চলে আসব। প্রফেসর নিজেও জানেন তার স্ত্রীর রাগ করার পিছনে যথেষ্ট কারণ থাকলেও তার কিছুই করার নেই। প্রফেসর যদি বিজ্ঞানী না হয়ে অন্য কিছু হতেন তাহলে হয়তো তার স্ত্রী এতটাও অভিযোগ করার সুযোগ পেত না। কিন্তু তার বিজ্ঞানী মনোভাব তাকে তার ল্যাবরেটরির বাইরের জগতের কোনো রকম বিনোদনকেই সমর্থন জানায় না। তাই তিনি স্ত্রীর মন রাখার জন্য মাঝে মধ্যেই বলে থাকেন, এখন একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ করছি, তাই তোমাকে সময় দিয়ে উঠতে পারছি না। কিন্তু এই কাজটা যদি সাকসেসফুল হয় তাহলে অনেক টাকা আসতে পারে এটা থেকে। এই অজুহাতে প্রফেসরের স্ত্রী কিছুটা দমে যান, কারণ একমাত্র টাকাই হলো তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। কারণ টাকাই তাকে দামি পোশাক আর আকর্ষণীয় গয়না এনে দিতে পারে। কিন্তু প্রফেসর গ্রিমের কাছে টাকা একটা নগণ্য বস্তু ছাড়া আর কিছুই নয়। প্রফেসর এখন বুঝতে পারেন তার স্ত্রী এখন আর তার স্ত্রী নেই, দুজন একেবারে ভিন্ন মানসিকতার মানুষ। প্রফেসরের এখন নিজেকে খুব একা মনে হয়। তার কোনো কাছের মানুষ বা বন্ধু নেই যার সাথে তিনি তার প্রবলেমগুলো শেয়ার করতে পারেন কিংবা নিজের জীবনের লক্ষ্য বা স্বপ্নগুলোকে নিয়ে গল্প করতে পারেন। তিনি শুধু তার কাজকেই ভালোবাসতেন। বর্তমানে তিনি কঠিন পদার্থের আয়োনাইজেশন অর্থাৎ জারণ বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে পার্থিব বস্তুর অণু পরমাণুর পরিবর্তন ঘটিয়ে একটি ভিন্ন বস্তুকে অন্য বস্তুতে রূপান্তরিত করার চেষ্টা বিভিন্নভাবে চালিয়ে যাচ্ছেন। উল্টো দিকে গ্যাসীয় পদার্থের আয়োনাইজেশন করে কঠিন পদার্থে রূপান্তরিত করার চেষ্টাও চালাচ্ছেন। এই গবেষণাগুলোই এখন তার নিত্যসঙ্গী। আমি যদি অল্পেতেই সন্তুষ্ট থাকতাম
তাহলে হয়তো আমার জীবনযাত্রা অন্যরকম হতো। কিন্তু এটাও তো ঠিক, যারা অল্পেতেই খুশি বা যাদের চোখে স্বপ্ন কম, তারা জীবনে নতুন কিছুর জন্য প্রচেষ্টাই করে না। প্রফেসর পার্কার তো এই বয়সেও প্রত্যেক বছর স্ত্রীর সাথে হানিমুনে যান, অবসর সময়ে মাঝে মাঝে ক্যাসিনোতে গিয়ে টাকা উড়িয়ে ফুর্তি করে আসেন। এইখানেই তো আমার সাথে পার্কারের বিস্তর ফারাক। আসলে পার্কার জীবনে কিছুই নতুন করার চেষ্টা করেনি, তার জীবনটা এইভাবেই কেটে যাবে। কিন্তু আমার তো জীবনে স্বপ্ন আছে প্রচুর। আমি যদি ওর জায়গায় থাকতাম, তাহলে আমি হয়তো কখনোই ইন্টিগ্রেটর মেশিনটা বানাতাম না। মাঝে মাঝে নিজেই নিজের সাথে এভাবে কথা বলেন তিনি। কিছুদিন আগে একটা ইন্টিগ্রেটর মেশিন বানিয়েছিলেন। এই মেশিনটা দিয়েই তিনি তার আন্তঃপারমাণবিক পদার্থবিদ্যার গবেষণা চালিয়ে যাচ্ছেন। একদিন হঠাৎ করেই ল্যাবে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করতে করতেই ইন্টিগ্রেশন মেশিন বানানোর চিন্তা তার মাথায় আসে। নতুন একটা চিন্তা মাথায় আসতেই তিনি অত্যন্ত উৎসাহ নিয়ে মেশিনটা বানানোর পরিকল্পনা করেছিলেন। অত্যন্ত উৎসাহ নিয়ে কয়েক সপ্তাহ ধরে দিন রাত অক্লান্ত পরিশ্রমের পর, বহুবার ব্যর্থতার পর শেষ পর্যন্ত ইন্টিগ্রেটর মেশিনটি বানাতে সক্ষম হয়েছিলেন। এটি একটি সত্যি আশ্চর্যকর জিনিস ছিল, যার সামনে মাঝে মাঝেই প্রফেসর বিস্ময়পূর্ণ চোখে দাঁড়িয়ে থাকতেন। মেশিনটি পদার্থের আন্তঃপারমাণবিক গঠনের পরিবর্তন ঘটিয়ে নতুন কোনো পদার্থে রূপান্তরিত করার ক্ষমতা রাখত। মেশিনটি তৈরি করার পর যখন প্রথমবারের জন্য গবেষণামূলক পরীক্ষা চালিয়েছিলেন প্রফেসর, তখনই তিনি বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন। পাশের নদীর পাড় থেকে কিছুটা মাটি নিয়ে এসে সেই মেশিনে পরীক্ষা চালিয়েছিলেন তিনি। জেনারেটর স্টার্ট করে মেন সুইচ অন করতেই নদীর মাটি রাখা প্লেটটি এক্স রে তরঙ্গের প্রভাবে উজ্জ্বল হয়ে উঠল। মেশিনটির চারপাশে কুণ্ডলীকৃত মেঘের ন্যায় ধোঁয়াশা সৃষ্টি হলো। প্রফেসর একটি কাঁচের পর্দার আড়াল থেকে হতবাক দৃষ্টিতে দেখতে লাগলেন এবং সেই ধোঁয়াশা আরো ঘন হতে থাকলো। কিছুক্ষণ পর প্রফেসর দেখলেন যেখানে মাটি রেখেছিলেন সেখানে এক টুকরো ইট, সোনার মতো উজ্জ্বল কোনো একটা বস্তু, একটা হাতির দাঁতের টুকরো, জেলি জাতীয় কিছু একটা থকথকে পদার্থ আর কিছু জলজ প্রাণী কিলবিল করছে ওই প্লেটটার উপরে। মেশিনটা অফ করে দেবার পর ওই ধোঁয়াশা বাতাসে মিলিয়ে গেল এবং প্লেটে পুনরায় ওই মাটি এসে উপস্থিত হলো। প্রফেসর তার মেশিনের বিভিন্ন সুইচগুলোর প্যাটার্ন পেন্সিল দিয়ে তার নোটবুকে লিখে রাখলেন। এরপর থেকে প্রফেসর এই মেশিনের এক্সপেরিমেন্টের উপর প্রায় নেশাগ্রস্ত হয়ে পড়লেন। নাওয়া খাওয়া ভুলে সারাদিন নানা রকম জিনিস প্রয়োগ করতেন ওই মেশিনটার উপর। সারাদিন কিছু কাগজ আর পেন্সিল নিয়ে বিস্তর ক্যালকুলেশন চালিয়ে যেতেন। একটি মাত্র সমীকরণের মান একটু একটু করে পরিবর্তন করে একই জিনিসের ওপর ভিন্ন ভিন্ন ফল পেতেন। ধীরে ধীরে তিনি আরো উন্নত যন্ত্রাংশ যোগ করতে থাকলেন ওই ইন্টিগ্রেশন মেশিনটাতে। মেশিনের ক্ষমতাও বাড়তে থাকলো ধীরে ধীরে। রূপান্তরিত জিনিসগুলোকে তিনি এবার স্পর্শ করতে পারলেন। একবার ল্যাবরেটরিতে আসার সময় রাস্তা থেকে একটা শুকিয়ে যাওয়া গোলাপ ফুল কুড়িয়ে এনেছিলেন। সেটাকে তার মেশিনে রেখে বেশ কিছুক্ষণের চেষ্টায় সদ্য গাছ থেকে তোলা একটা গোলাপ ফুলে রূপান্তরিত করতে পেরেছিলেন এবং সেটাকে হাতে নিয়ে তিনি নেড়েচেড়ে হতবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন। তার সমীকরণের বিভিন্ন মানগুলি এবং মেশিনের সুইচের প্যাটার্নগুলি তিনি কাগজে লিখে নিলেন। তার গবেষণা চলতেই থাকলো। যত দিন যেতে লাগলো ইন্টিগ্রেশন মেশিনটি আরো বড় হতে থাকলো প্রফেসরের কৃপায়। দুদিন অন্তর অন্তরই তিনি কোনো না কোনো নতুন যন্ত্রাংশ যোগ করতে থাকতেন ওই মেশিনটাতে। একদিন এক সাহসী প্রচেষ্টা তিনি চালিয়েছিলেন। পাশের জঙ্গল থেকে ছোট একটা বানর ধরে এনে মেশিনে বেঁধে রেখে এক্স রে দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক রশ্মি প্রয়োগ করেছিলেন। খানিকক্ষণ কিচিরমিচির আওয়াজের পর বানরটা হাওয়ায় মিলিয়ে গেল। হতবুদ্ধি হয়ে প্রফেসর দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ, তারপর আবার স্বাভাবিক হয়ে লিখে রাখলেন প্যাটার্নগুলো। একজন সাধারণ মানুষের কাছে এগুলো ম্যাজিক বলে মনে হতে পারে, কিন্তু প্রফেসর গ্রিমের কাছে এটা ছিল আন্তঃপরমাণবিক পদার্থবিদ্যার একটা বিষয়, খুবই সঠিক এবং জটিল। নির্দিষ্ট কিছু ইলেকট্রোম্যাগনেটিক কম্পনের সাহায্যে
পরমাণুর মধ্যে অবস্থিত ইলেকট্রনগুলোকে নিজের ইচ্ছে মতো আয়ত্তে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রফেসর। ইলেকট্রোম্যাগনেটিক কম্পনকে তিনি এতটাই অধ্যয়ন করতে সমর্থ হয়েছিলেন যে তিনি নির্দিষ্ট কোনো বস্তু, এমনকি পারিপার্শ্বিক পরিবেশকেও ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে সমর্থ হয়েছিলেন। যেহেতু প্রফেসরের কাছে বিদ্যুৎ শক্তির অভাব ছিল না, তাই স্বল্প তরঙ্গের এক্স রে রশ্মির সাহায্যে ইলেকট্রোম্যাগনেটিক কম্পন উৎপাদনে কখনোই সমস্যা হয়নি। তবে খুব সহজ হয়নি প্রফেসরের কাছে কাজটা। অমানুষিক মানসিক চাপ নেওয়ার ক্ষমতা, অসাধারণ ধৈর্য শক্তি এবং নিরলস পরিশ্রম তাকে এই জায়গায় এনেছিল। তার ইন্টিগ্রেশন মেশিনটি প্রায় ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হয়ে গিয়েছিল প্রফেসরের সর্বোচ্চ প্রচেষ্টার কারণে। বর্তমানে সেটি তরঙ্গ দৈর্ঘ্য এবং বিকিরণ ঘনত্বের স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ অর্জন করেছিল এবং ঘনীভূত আয়নগুলি থেকে পদার্থের অবস্থার ইচ্ছে মতো পরিবর্তন করা যেত। একদিন সন্ধ্যেবেলা তিনি বাড়ি ফিরছিলেন। প্রত্যেক দিনের মতোই তিনি বিভিন্ন চিন্তা ভাবনা করতে করতে ক্লান্ত শরীরে সামনের দিকে ঝুঁকে হাঁটছিলেন। সিনেমা হলের সামনে থাকা পোস্টারটার দিকে তিনি একবার তাকালেন। দেখলেন এক সুদর্শন নায়ক এবং সুন্দরী নায়িকা একে অন্যের দিকে মুখোমুখি দাঁড়িয়ে পরস্পরের চোখের দিকে তাকিয়ে আছে। নায়কের একটি হাত নায়িকার কোমর জড়িয়ে আছে এবং নায়িকার একটি হাত নায়কের বুকে আলতোভাবে স্পর্শ করেছে। দুজনের ঠোঁটেই একটা মিষ্টি হাসি বিদ্যমান। খানিকক্ষণ তাকিয়ে আবার প্রফেসর নিজের বাড়ির দিকে হাঁটা শুরু করতে যাবেন, তখনই প্রফেসরের মস্তিষ্কে কিছু একটা চিন্তা আঘাত করলো। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে কিছু একটা ভেবেই উল্টো দিকে ল্যাবের দিকে প্রায় দৌড়তে শুরু করলেন। তার দৃষ্টি উজ্জ্বল, হৃদকম্প বেড়েই চলেছে, মুখের হাসি কিছুটা চওড়া হয়েছে। দ্রুত পায়ে তিনি ল্যাবের দিকে হেঁটেই চলেছেন। দেখে মনে হচ্ছে যেন হঠাৎই তিনি কোনো এক না পাওয়া জিনিসের অধিকারী হয়ে গেছেন, যার জন্য তিনি দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন। হাঁপাতে হাঁপাতে তিনি ল্যাবরেটরিতে এসে পৌঁছলেন। দরজা খুলে তিনি আলো জ্বাললেন। একটা পেন্সিল, বোর্ডের ওপর রাখা কিছু সাদা কাগজ, কয়েকটা ইন্ট্রা অ্যাটমিক ফিজিক্সের বই, একটা ক্যালকুলেটর আর কিছু তারই তৈরি ইকুয়েশনের কাগজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন রীতিমতো। এদিকে বাড়িতে তার স্ত্রী প্রফেসরের জন্য অপেক্ষা করতে করতে একাই থিয়েটার পার্টির জন্য বেরিয়ে গেলেন। কিন্তু আজকের রাত প্রফেসরের জন্য অন্যতম একটি রাত। তিনি যেন নিজেকে খুঁজে পেয়েছেন। তিনি এই ইন্টিগ্রেশন মেশিনটির উপযুক্ত ব্যবহার আজ করতে চলেছেন। হয়তো আজকেই তার এই অক্লান্ত পরিশ্রম আর বহু দিনের গবেষণা শেষ হতে চলেছে। মাঝরাত অবধি তিনি ল্যাবের মেঝেতে বসে চারিদিকে বিভিন্ন বই আর কাগজপত্র ছড়িয়ে তার ইকুয়েশনগুলো ক্যালকুলেট করতে থাকলেন এবং অবশেষে তিনি থামলেন। হাতের শেষ কাগজটি, অর্থাৎ যেটাতে তিনি সর্বশেষ ইকুয়েশনটি লিখেছিলেন, সেটা নিয়ে উঠে দাঁড়ালেন। খুব সন্তর্পণে তার অতি সূক্ষ্ম মিলি অ্যাম্পিয়ার আর স্পার্ক গ্যাপ লেংথ যুক্ত ইকুয়েশন অনুযায়ী মেশিনের বিভিন্ন সুইচের প্যাটার্নগুলো সাজাতে থাকলেন। মেশিনটাকে রেডি করে জেনারেটর স্টার্ট করে মেশিনের মেইন সুইচ অন করলেন। তার উদ্গ্রীব চোখের সামনে তিনি যেন তার স্বপ্নকে বেড়ে উঠতে দেখলেন মেশিনটার মেইন প্ল্যাটফর্মটাতে মেঘের মতো কুণ্ডলীকৃত একটা কুয়াশা সৃষ্টি হয়েছে। তারপর ধীরে ধীরে ওই কুয়াশার মধ্যে অস্পষ্ট প্রকৃতির আকার দেখতে পান তিনি। এরপর আরো স্পষ্ট হয়ে ওঠে দৃশ্যগুলি। তিনি দেখতে পান কয়েকটা বড় গাছ আর তলায় ঘাসের আবরণ, একটা মিঠো পথ এবং একটু দূরে একটা ছোট্ট কুটির। তিনি অবাক দৃষ্টিতে দেখলেন একজন সুন্দরী মহিলা সেই কুটিরের দরজায় একটি নরম সিল্কের সাধারণ একটি গাউন পরে দাঁড়িয়ে আছে। তার ঠোঁটে মৃদু একটি হাসি। সে যেন প্রফেসরের জন্যই অপেক্ষা করছে। প্রফেসর মন্ত্রমুগ্ধের মতো মেশিনের প্ল্যাটফর্মটাতে উঠে ওই মিঠো পথ ধরে ধীরে ধীরে এগিয়ে গেলেন। এটা কি সত্যি বাস্তব? এক অচেনা পরিবেশের মধ্যে এগিয়ে যেতে যেতে কুটিরের সামনে থাকা মহিলাকে জিজ্ঞাসা করলেন তিনি। অবশ্যই এটা কোনো স্বপ্ন নয়, আমি তোমার জন্যই অপেক্ষা করছি। এই কথা বলে সেই মহিলা প্রফেসরের হাত ধরে ঘরের ভেতর নিয়ে এলেন। প্রফেসর সেই মহিলার নরম হাত অনুভব করে বুঝলেন তিনি আসলেই কোনো স্বপ্ন দেখছেন না।
ঘরের ভিতর থাকা একটা সোফাতে বসলেন প্রফেসর। একটু ধাতস্থ হয়ে মনে একটা আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? অ্যামারান্থ। প্রফেসরের হাতে একটা শরবতের গ্লাস ধরিয়ে দিয়ে বললেন সেই মহিলা। প্রফেসরের মনে হতে লাগলো তাকে আরেকটু ভালো পোশাক পরে আসতে হতো, কারণ অ্যামারান্থকে যথেষ্ট ইন্টারেস্টেড দেখাচ্ছে প্রফেসরের প্রতি। সে যেন তাকিয়েই আছে প্রফেসরের দিকে। প্রথম আলাপ পরিচয়ের পর তারা বেশ কিছু ভালো সময় কাটালেন। অ্যামারান্থকে যথেষ্ট পছন্দ হয়েছে প্রফেসরের। অ্যামারান্থ যথেষ্ট বুদ্ধিমতী এবং তার মধ্যে হাস্যরসের ভালো অনুভূতি রয়েছে। কিছুক্ষণ সময় কাটিয়ে প্রফেসর অ্যামারান্থের কাছ থেকে বিদায় চাইলেন। আমি অবশ্যই আবার আসব। কুটিরের বাইরে দাঁড়িয়ে অ্যামারান্থের হাত ধরে প্রফেসর বললেন, অবশ্যই আবার দেখা হবে। অ্যামারান্থকে বিদায় জানিয়ে প্রফেসর মেশিনের বাইরে বেরিয়ে এলেন। প্রফেসর যখন মেশিনের বাইরে বেরোলেন, দেখলেন ল্যাবের জানলা দিয়ে ভোরের আলো এসে পড়েছে। মেশিনটি বন্ধ করার সময় সুইচের প্যাটার্নগুলো সাবধানে আরও একবার লিখে নিলেন প্রফেসর, যাতে আবার মেশিন অন করার সময় তাদের নির্ভুলতা সম্পর্কে নিশ্চিত থাকতে পারেন। তারপর ধীরে ধীরে একের পর এক জেনারেটর বন্ধ করে দেন তিনি। মেশিন বন্ধ হবার পর সেই গাছপালা, কুটির, মাটির রাস্তা ধীরে ধীরে অস্পষ্ট হতে থাকে এবং কুণ্ডলীকৃত মেঘের মতো ধোঁয়াতে পরিবর্তিত হয়। সেই ধোঁয়া ধীরে ধীরে ল্যাবের জানলা দিয়ে বাইরে বেরিয়ে যায়। প্রফেসর এবার ল্যাবের দরজা বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। চোখে মুখে তার তৃপ্তির হাসি। এক নিদ্রাহীন শরীরেও তাকে অত্যন্ত উৎফুল্ল দেখাচ্ছে। অ্যামারান্থের কথা ভাবতে ভাবতে তিনি বাড়িতে এসে পৌঁছন। দেখলেন তার স্ত্রী তখন অকাতরে ঘুমোচ্ছে। ক্লান্ত শরীরে তিনিও তার পাশে ঘুমিয়ে পড়লেন। তার কানের মধ্যে বাজতে থাকলো, অবশ্যই আবার দেখা হবে। ঘুম থেকে উঠেই প্রফেসরকে তার স্ত্রীর রাগের সামনে পড়তে হলো। স্ত্রীর সাথে থিয়েটারে যাওয়া তো দূরের কথা, তিনি তো ল্যাব থেকে বাড়িতেই ফেরেননি রাতে। প্রফেসরের স্ত্রী তো চেঁচিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় তুলে রেখেছেন। স্ত্রীকে শান্ত করার জন্য প্রফেসর বললেন, আমার নতুন প্রজেক্টের কাজ প্রায় শেষ হয়ে এসছে। কাল আমার একটা মেশিনে কিছু প্রবলেম হচ্ছিল, তাই ওটাকে ফিক্স করতে গিয়ে রাত হয়ে গিয়েছিল, আর আমি ল্যাবেই ঘুমিয়ে পড়েছিলাম। আর জানোই তো, কাজটা শেষ হয়ে গেলে অনেক টাকা আসবে। তাই বলছি, অত রাগ করো না। এরপরে কোনোদিন আবার তোমার সাথে থিয়েটারে যাব। সেই দিন দুপুরে লাঞ্চ সেরে পরিপাটি পোশাক পরে বিকেলে ল্যাবরেটরিতে পৌঁছলেন প্রফেসর। ইন্টিগ্রেশন মেশিনের সুইচের প্যাটার্নগুলো নির্ভুলভাবে প্রতিস্থাপন করলেন। জেনারেটরগুলো চালু করার পর মেন সুইচ অন করতেই আবার সেই কুণ্ডলীকৃত মেঘের উপস্থিতি লক্ষ্য করা গেল। আবার ধীরে ধীরে সেই গাছপালা, কুটির, অ্যামারান্থ প্রকট হয়ে উঠল প্রফেসরের সামনে। অ্যামারান্থ প্রফেসরের দিকে বড় নীল চোখ নিয়ে তাকিয়েছিল। প্রফেসর সামনে আসতেই তার হাত ধরে তাকে স্বাগত জানালো। অ্যামারান্থের নরম উষ্ণ হাতের ছোঁয়া প্রফেসরকে রোমাঞ্চিত করল। আগের দিনের মতো আবার প্রফেসর ঘরের ভেতর গিয়ে বসলেন। অ্যামারান্থ তাকে কিছু আঙুর আর কেক খেতে দিল। তারপর নিজেদের মধ্যে গল্পে আবার মেতে উঠলেন তারা। মাঝখানে অ্যামারান্থ তাকে পিয়ানো বাজিয়েও শোনায় কিছুক্ষণ। পুরো সময়টাতে প্রফেসর একবারের জন্যও অ্যামারান্থের দিক থেকে চোখ সরাননি। বেশ কিছুক্ষণ একটা সুন্দর সময় কাটিয়ে অ্যামারান্থকে বিদায় জানিয়ে প্রফেসর আবার ল্যাবে ফিরে এলেন। সেদিন বাড়ি ফেরার সময় তার আর কোনো দিকে নজর যায়নি। অ্যামারান্থের কথা ভাবতে ভাবতে একটা মুচকি হাসি হাসতে হাসতে তিনি বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন। আজকে তিনি ওই সিনেমা হলের পোস্টারের দিকেও তাকাননি। অ্যামারান্থের সুন্দর কণ্ঠস্বর আর ওই পিয়ানোর আওয়াজ প্রফেসরকে আচ্ছন্ন করে রেখেছিল। এরপর দিনের পর দিন প্রফেসরের এটাই রুটিন হয়ে দাঁড়ালো। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকমে ব্রেকফাস্ট করেই ল্যাবের দিকে দৌড়তেন। যে প্রফেসর সবসময় কিছু না কিছু নতুন শেখা বা কিছু না কিছু নতুন গবেষণার কাজে সব সময় ব্যস্ত থাকতে পছন্দ করতেন, সেই প্রফেসর
এখন সকাল থেকে বিকেল অবধি অ্যামারান্থের সঙ্গে সময় কাটান। আসলে প্রফেসর এখন একজন মনির মতো সঙ্গী পেয়েছেন, যার সঙ্গে তিনি সব রকম আলোচনা করতে পারেন। তিনি মাঝে মধ্যে স্কুল জীবনে ঘটানো কোনো দুষ্টুমির কথা অ্যামারান্থকে বলতেন। সেটা যতটা আগ্রহ নিয়ে অ্যামারান্থ শুনতো, ঠিক ততটাই আগ্রহ নিয়ে শুনতো যখন পদার্থবিদ্যার কোনো জটিল বিষয় নিয়ে প্রফেসর আলোচনা করা শুরু করতেন। সারাদিন বিভিন্ন রকম গল্প, গান, খাওয়া দাওয়া করে বিকেলবেলা বিদায় নিতেন প্রফেসর। আগের প্রফেসর আর এখনকার প্রফেসরের মধ্যে বিস্তর ফারাক লক্ষ্য করা যেতে থাকলো। তাকে এখন সবসময় হাসি খুশি মেজাজে দেখা যায়। বর্তমানে তিনি পোশাক পরিচ্ছন্নে একটু খুঁতখুঁতে হয়েছেন। স্নানের পর আয়নার সামনে বেশ খানিকক্ষণ ধরে পরিপাটি হয়ে নিজের চুল আঁচড়ান তিনি। একদিন তার স্ত্রী বলে উঠলেন, তোমার কাজ নিশ্চয়ই খুব ভালো চলছে। আগের থেকে অনেক ভালো মেজাজে দেখছি আজকাল তোমাকে। হ্যাঁ, ওই আর কি। ইন্টিগ্রেটর মেশিনটার কথা তোমাকে যে বলেছিলাম, ওটার কাজ এখন অনেকটাই হয়ে এসছে। আর কিছু কাজ বাকি আছে। পুরো কাজ হয়ে গেলে ড্রিম ওয়ার্ল্ড অ্যামিউজমেন্ট পার্কে ওটা বিক্রি করে দেবো। আশা করছি $2-3 লাখ তো পেয়েই যাব। এত টাকার কথা শুনে প্রফেসরের স্ত্রীর চোখ উজ্জ্বল হয়ে ওঠে। স্বামীর কাছে বায়না ধরেন ইন্টিগ্রেটর মেশিনটি দেখানোর জন্য। পরদিনই প্রফেসর স্ত্রীকে ল্যাবে নিয়ে এসে প্রকাণ্ড মেশিনটি দেখালেন। অসংখ্য সুইচের বিভিন্ন প্যাটার্নগুলো ঠিক করে মেন সুইচ অন করে স্ত্রীকে নিয়ে প্ল্যাটফর্মটায় দাঁড়ালেন। তার স্ত্রী দেখতে পেল তার আশেপাশের পরিবেশ বদলে যাচ্ছে। তারপর খেয়াল করলেন তিনি এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন। সেখান থেকে প্রাকৃতিক পরিবেশ দেখতে অসাধারণ লাগছিল। খানিকক্ষণ পর স্ত্রীকে নিয়ে বেরিয়ে এলেন প্রফেসর। তার স্ত্রী বললেন, তুমি তো অসাধারণ একটা জিনিস বানিয়েছো। তুমি এখনই কেন এটা বিক্রি করছো না? কথাটা শুনে কিছুটা ভেবে আমতা আমতা করে প্রফেসর বলেন, আসলে আরো কিছুটা কাজ বাকি আছে। ও তুমি অত বুঝবে না। সব কাজ হয়ে গেলেই বিক্রি করে দেবো। হ্যাঁ, আর তুই এখন বাড়ি যাও, আমার অনেক কাজ বাকি আছে। প্রফেসরের স্ত্রী বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেই প্রফেসর টেবিলের ওপর থেকে একটা কাগজ তুলে নিলেন। কাগজের লেখা ইকুয়েশন অনুযায়ী একটা একটা করে সুইচের প্যাটার্নগুলো সাজিয়ে দিলেন। তারপর মেইন সুইচ অন করতেই প্রফেসরের চোখের সামনে বেড়ে ওঠে সেই চেনা পরিবেশ, অর্থাৎ বড় গাছপালা, তার নিচে ঘাসের আস্তরণ, একটা ছোট্ট কুটির আর দরজার সামনে দাঁড়িয়ে থাকা অ্যামারান্থ। দিনের পর দিন কাটতে থাকে একইভাবে। রোজই প্রফেসর সাত সকালে সেজে গুজে বেরিয়ে যান, ফেরেন সেই রাত্রে। প্রফেসরের স্ত্রী এখন অধৈর্য হয়ে উঠছেন। তিনি বারবারই জিজ্ঞাসা করেন কবে তিনি মেশিনটি বিক্রি করবেন, কবেই বা তিনি $2 লাখ আনতে পারবেন। আসল কথা হলো, টাকাটা হাতে পেলে সবার আগে তিনি বাড়িতে একটা বিশাল পার্টির আয়োজন করবেন। এমন একটা পার্টি যা এখনো পর্যন্ত তার কোনো অভিজাত বন্ধু বান্ধব করে উঠতে পারেননি। সেই আশায় বুক বেঁধে বসে আছেন প্রফেসরের স্ত্রী। এদিকে প্রফেসর সবসময় কিছু না কিছু অজুহাত দিয়ে স্ত্রীকে এড়িয়েই যান। কখনো বলেন পাওয়ার সাপ্লাইতে গন্ডগোল হচ্ছে বলে ওটা ঠিক করতে অনেক সময় চলে যাচ্ছে, আবার কখনো বলেন এক্স রে টিউবগুলো মাঝে মাঝে অকারণেই কাজ করা বন্ধ করে দিচ্ছে, ওই জন্য কাজ শেষ করতে দেরি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আসলে প্রফেসর এখন তার জীবনের সবচেয়ে ভালো সময়টা কাটাচ্ছেন ওই ইন্টিগ্রেটর মেশিনটার দৌলতে। ওই জিনিস বিক্রি করার কথা তিনি এখন স্বপ্নেও ভাবতে পারেন না। এখন অ্যামারান্থের প্রেমে পড়ে গিয়েছেন তিনি। অ্যামারান্থকে তিনি কখনোই দূরে ঠেলে দিতে পারবেন না কোনোভাবেই। এখনো পর্যন্ত অ্যামারান্থের সঙ্গে প্রফেসরের মনোমালিন্য হয়নি। প্রফেসরের সমস্ত কথা সে মনোযোগ দিয়ে শোনে, মাঝে মাঝে হাসি ঠাট্টাও করে, তাছাড়া পিয়ানো বাজিয়েও শোনায়। ঘন্টার পর ঘন্টা কেটে যায় যেন কয়েক নিমেষেই। সুতরাং ইন্টিগ্রেটর মেশিন বিক্রি করার কোনো প্রশ্নই ওঠে না। একদিন দুপুরবেলা প্রফেসর অ্যামারান্থের ঘরে সোফাতে আরাম করে বসেছিলেন। অ্যামারান্থ পিয়ানোতে একটা রোম্যান্টিক ক্লাসিক্যাল মিউজিক বাজাচ্ছিল। প্রফেসর চোখ বন্ধ করে সেটা শুনছিলেন। হঠাৎ করেই ল্যাবের দরজার লোহার শিকলের আওয়াজ পেলেন। সাথে সাথে তিনি তার স্ত্রীর গলার আওয়াজও পেলেন।
এমন অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি যে তাকে পড়তে হবে, এটা তিনি স্বপ্নেও ভাবেননি। হঠাৎ তার মনে হলো তিনি হয়তো ল্যাবের দরজা ভিতর থেকে বন্ধ করেননি, তাই দৌড়ে ওই মেশিনের ভিতর থেকে বেরিয়ে এলেন। অত্যন্ত তাড়াহুড়োর সঙ্গে তিনি মেইন সুইচ বন্ধ করতে গিয়ে মেশিনের বাকি সুইচের প্যাটার্নগুলো একটু উল্টো পাল্টা হয়ে গেল। কোনো রকমে মেশিনের মেইন সুইচ বন্ধ করে তিনি জেনারেটরের সুইচ বন্ধ করতে গেলেন, কিন্তু তাড়াহুড়োতে জেনারেটর বন্ধ করতে গিয়ে টেবিলে রাখা টেবিল ফ্যানের সুইচটা অন হয়ে গেল। টেবিলের ওপর রাখা প্রফেসরের সমস্ত লুজ কাগজগুলো জানলার বাইরে উড়ে যেতে থাকলো। কোনো রকমে প্রফেসর 2-3টে কাগজ বাইরে উড়ে যাওয়া থেকে রক্ষা করতে পারলেন, কিন্তু জানালার বাইরে মুখ বাড়িয়ে প্রফেসর দেখলেন তার বহুদিনের গবেষণার কাগজগুলো ঝর্ণার জলে ভেসে দূরে চলে যাচ্ছে। আকস্মিক এই দুর্ঘটনার জন্য প্রফেসর মোটেও তৈরি ছিলেন না। হতাশায় প্রফেসর কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলেন। পিছনে ততক্ষণে প্রফেসরের স্ত্রী এসে দাঁড়িয়েছেন। এতক্ষণ প্রফেসর 2-3খানা কাগজ নিয়ে জানলার বাইরের দিকেই তাকিয়েছিলেন। পায়ের শব্দে প্রফেসর পিছন ঘুরতেই দেখেন তার স্ত্রী এবং আরো 2জন লোক ল্যাবে এসে উপস্থিত হয়েছে। প্রফেসরের স্ত্রী গদগদ কণ্ঠে বলে উঠলেন, হঠাৎ এই সময় তোমাকে না জানিয়ে আসার জন্য সরি। তোমার কাজের ডিস্টার্ব হলো হয়তো, কিছু মনে করো না প্লিজ। আচ্ছা দেখো কাদের সঙ্গে এনেছি। ইনি হচ্ছেন মিস্টার চার্লস। ইনি ড্রিমল্যান্ড অ্যামিউজমেন্টের প্রধান অধিকর্তা। আর ওই ভদ্রলোক হলেন মিস্টার চার্লসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কাল সন্ধেবেলা মিস্টার চার্লসের সাথে আমার পরিচয় হয়। আসলে কাল মিস্টার জনাথন নাতির জন্মদিন উপলক্ষে ওনাদের বাড়িতে একটা পার্টির আয়োজন করেছিলেন। সেখানে গিয়ে মিস্টার চার্লসের সাথে আমার পরিচয় হয়। খানিকক্ষণ গল্প করার পরেই জানতে পারি উনি ড্রিমল্যান্ড অ্যামিউজমেন্টের সিইও। শুনেই আমার তোমার কথা মনে পড়ল। তুমি তো বলেছিলে তোমার ওই মেশিন তুমি ড্রিমল্যান্ড অ্যামিউজমেন্টের কাছে বিক্রি করবে। তারপর আমি সব খুলে বলি মিস্টার চার্লসকে। আমি এটাও বলেছি তুমি একবার আমাকে ওই মেশিনের ভেতর নিয়ে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে কত সুন্দর পাহাড় পর্বত দেখিয়েছিলে। তারপর তো মিস্টার চার্লস যা বলল তা শুনে তোমারও মাথা খারাপ হয়ে যাবে। উনি তখন আমাকে বললেন, যদি সত্যি আপনার স্বামী এই রকম জিনিস বানিয়ে থাকেন তাহলে তো ওই জিনিসের দাম অন্তত $5 লাখ হতেই হবে। আমি তক্ষুনি মিস্টার চার্লসকে প্রমিস করে ফেলি ওনাকে কালই আমি তোমার ল্যাবে নিয়ে আসব। আসলে কাল অনেক রাতে বাড়ি ফিরেছিলাম তো, এসে দেখি তুমি বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছো, তাই তোমাকে জানানো হয়নি। তারপর ভাবলাম একবারে মিস্টার চার্লসকে ল্যাবে নিয়ে এসে তোমাকে সারপ্রাইজ দেব। তাই আজকে লাঞ্চ সেরেই মিস্টার চার্লসকে গাড়িতে উঠিয়েই এখানে চলে এলাম। প্রফেসর এতক্ষণ তার স্ত্রীর মুখের দিকে হাঁ করে তাকিয়েছিলেন। মিস্টার চার্লসও প্রফেসরের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়েছিলেন। প্রফেসর এবার বুঝতে পারলেন তাড়াহুড়োতে ইন্টিগ্রেটর মেশিনের সুইচের প্যাটার্ন ভুলভাল হয়ে গেছে। তাছাড়া অ্যামারান্থের কাছে যাওয়ার জন্য যে কাগজ দুটোতে ইকুয়েশন লিখে রেখেছিলেন তিনি, সেটাও ফ্যানের হাওয়াতে বাইরে নদীর জলে ভেসে গেছে। তিনি আবার কবে সেই সূক্ষ্মাতিসূক্ষ্ম ক্যালকুলেশনগুলো মিলিয়ে ইকুয়েশনগুলো তৈরি করতে পারবেন, বা কতদিনই বা তার লাগবে ওইগুলো আবার তৈরি করতে, সেটা তিনি নিজেও জানেন না। উল্টে তার প্রাণপ্রিয় ইন্টিগ্রেটর মেশিনটিকে প্রফেসরের অনুমতি ছাড়াই তার স্ত্রী বিক্রি করার পরিকল্পনা, এমনকি ক্রেতাও ঠিক করে ফেলেছে। রাগে দুঃখে প্রফেসরের চিৎকার করতে ইচ্ছে হলো। মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলেন প্রফেসর। হাতের কাগজগুলোর দিকে তাকিয়ে প্রফেসর দেখলেন বহুদিন আগে করা একটা এক্সপেরিমেন্টের কাগজ। সেটাতে একটা বানরকে মেশিনে ঢুকিয়ে সম্পূর্ণ গায়েব করার ইকুয়েশনের কথা লেখা আছে। ভালোই হয়েছে তোমরা এসেছো। আমার এই মেশিনটার কাজ শেষ হয়ে গেছে। এটা এখন সম্পূর্ণ বিক্রয়যোগ্য। তার আগে তোমরা একবার দেখেই নাও আমার এই ইন্টিগ্রেটর মেশিনটা কতটা কার্যক্ষমতা অর্জন করেছে। মেশিনের ওই প্ল্যাটফর্মটায় তোমরা 3 জন গিয়ে দাঁড়াও, আমি বরং মেশিনটা চালু করি। এতক্ষণ আপনারা শুনছিলেন মাইলস জে ব্রিওয়ারের রচিত সায়েন্স ফিকশন গল্প লেডি অব দ্য অ্যাটম। আজ গল্প পাঠে আমাদের সঙ্গে ছিল অভিরূপ। প্রফেসরের চরিত্রে যোগাশিস ব্যানার্জি। আবরান্তর চরিত্রে ছিল অদ্রিজা।
এবং প্রফেসরের স্ত্রী চরিত্রে শতাব্দী ভট্টাচার্য। পোস্টার ডিজাইন করেছে সৌম্যদীপ গুই এবং সাউন্ড ডিজাইনে ছিল পল্লব পারিয়া। আমরা খুব শীঘ্রই ফিরে আসব পরবর্তী গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।